ওয়েলকাম টু শৌমিস ক্লাসেস অল মাই ডিগনিটারিজ। কেমন চলছে তোমাদের প্রিপারেশন? দারুণ চলছে। তোমাদের এই দারুণের এই স্পিডটাকে আরও একটু সুপারফাস্ট করে দেবো। ইয়েস, সেই জন্যই আজকের এই ক্লাসে নিয়ে আসা। আজকের আমরা ক্লাসে কোনো রকমের টপিক ডিসকাশন করবো না, থাকবে কিছু ইন্টারেস্টিং কোশ্চেন। ইন্টারেস্টিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পেপার নিয়ে আমরা চলে এসেছি। এক্সাইটেড? শুনেই খুব ভালো লাগছে। ইয়েস, ডেফিনেটলি। এবং ক্লাসটা হবেও ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলভ পেপার কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেগুলোর সলিউশন কিন্তু আমাদের সামনের প্রিপারেশনের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়, এবং সেই দিকে নজর রেখে শৌমিস ক্লাস নিয়ে এসছে আজকের আমাদের এই ক্লাসের। ক্লাসের শুরুতে তোমাদের একটা কথা বলে রাখছি, আমরা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আছি। ফেসবুকে যারা আছো শেয়ার করবে, লিঙ্ক শেয়ার করবে, এবং সেটার সাথে অবশ্যই তোমরা আমাদের লাইকিং বাটন অবশ্যই প্রেস করবে। তো চলো আজকে আমাদের ক্লাস স্টার্ট করে দিচ্ছি। চলে এসছে তো পার্ট 5-এর শুরুতে আমরা দেখে নিচ্ছি কি কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা আমরা এখানে পাচ্ছি, কবির তার বিখ্যাত দোহাগুলো কোন ভাষায় লিখেছিলেন? সংস্কৃত, হিন্দি, উর্দু, উপরের কোনোটি নেই। আমরা খুব ভালো করেই জানি কবিরের দোহাগুলা কিন্তু আমরা ইভেন ইউটিউব বা বিভিন্ন রকমের যখন আমরা সার্চ করি, আমরা সেখানে দেখতে পারি যে বিভিন্ন বইগুলাতে কবিরের দোহাগুলা চলে আসে। খুব সুন্দর সুন্দর অ্যান্ড ভেরি মাচ ইন্টারেস্টিং, এবং প্রত্যেকটা ভীষণ জ্ঞান আমাদের দেয়। ঠিক আছে, তো এটা হিন্দি ভাষায় সেগুলো উনি লিখেছিলেন। নেক্সট, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? বহলুল লোদি, ইব্রাহিম লোদি, সিকান্দার খান লোদি। সবাই আমরা জানি বি নাম্বার ইজ দ্য রাইট অপশন। দ্যাট মিন্স ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান ছিলেন। নেক্সট, কোন সুলতান দিল্লিতে মদ্যপান ও বিক্রি বন্ধ করেছিলেন? আলাউদ্দিন, বলবন, জালালউদ্দিন, এদের কেউ না। রাইট অ্যান্সার ইজ আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো আলাউদ্দিন খলজি অ্যাকচুয়ালি দিল্লি সুলতানের মধ্যে আলাউদ্দিন খলজি অনেক কিছু করেছিলেন। উনি বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন। এই যে বর্তমান টাইমে আমরা রেশনিং সিস্টেম, রেশনের মাধ্যমে আমরা যে সুলভ মূল্য জিনিসপত্র পাচ্ছি, সেই রেশন ব্যবস্থাও কিন্তু চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। ইভেন বর্তমানে যে স্যালারি সিস্টেম, বেতন পাওয়ার যে সিস্টেমটা, সেটাও কিন্তু আলাউদ্দিন খলজি প্রথমবার উনি চালু করেছিলেন। তাহলে এখানে আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ দ্বারা ভারতের শিক্ষার উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে কোন আইনটিকে মনে করা যায়? ঠিক আছে, চার্টার আইন ডেফিনেটলি আমরা জানি, কিন্তু কোন সালে? সেটা হচ্ছে 1813 সালের চার্টার আইনকে আমরা জানি। নেক্সট কোশ্চেন, মেবারের রানা প্রতাপ হলদিঘাটের যুদ্ধে পরাজিত হয়েছিল কার কাছে? ভগবান দাসের দ্বারা, মান সিংহের দ্বারা, রতন সিংহের দ্বারা, এদের কেউ নয়। রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি, মান সিংহের দ্বারা উনি পরাজিত হয়েছিলেন। বিখ্যাত উজ্জয়ন রাজপ্রাসাদ কোথায় অবস্থিত? এটার জন্য ডেফিনেটলি আমার আনসার তো বলার অবশ্যই দরকার নেই, আমরা সবাই জানি সেটা আছে আগরতলাতে। ঠিক আছে, তো আমরা এখানে উইশ করছি আমাদের পরীক্ষাগুলোর মধ্যে যদি এরকম সহজ কিছু কোশ্চেন চলে আসে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। দক্ষিণ ভারতের স্থাপত্যে দ্রাবিড় রীতির উদ্ভাবক ছিলেন পল্লবরা, চোলরা, চালুক্যরা, এদের কেউ নন। রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, পল্লবরা। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট কাকে দেওয়ানির অধিকার দান করেন? আমরা খুব ভালো করে জানি ব্রিটিশ শাসন ব্যবস্থা যখন ভারতবর্ষের রাজনীতি এক্সপান্ড করছিল, সম্প্রচার করছিল, প্রথম যে ধাপটা এদের এই সম্প্রচারণের প্লাস পয়েন্ট হয়েছিল সেটা হচ্ছিল দেওয়ানি, যেটার মাধ্যমে মসনদ ওরা লাভ করেছিল। এবং রাইট আনসার ইজ রবার্ট ক্লাইভ। ওই সময় রবার্ট ক্লাইভকে মুঘল সম্রাট দেওয়ানির অধিকার দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। তরাইনের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে, 1192, নাকি 93, নাকি কোনোটাই না? রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের ফার্স্ট যে ওয়ারটা সেটা হয়েছিল।
নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। 1857 সালের মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ কোথায় দেখা গেছিল? ওয়েল, এখানে আরেকটা টপিকের ব্যাপারে আমি ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি রিলেটেড টু দিস টপিক। 1857 সালের মহাবিদ্রোহকে কিন্তু আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহ নামেও জানি। তাহলে যদি বলা হয় যে কোন বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়, তাহলে আমরা কিন্তু 1857 সালের মহাবিদ্রোহটাকেই কিন্তু আমরা আনসার হিসেবে ধরে নেব। তো যাই হোক, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আমাদের আনসার হবে কোথায় যে ফার্স্ট টাইম এই যুদ্ধটা বা এই স্ফুলিঙ্গটা কোথায় প্রথম বিদ্রোহটা দেখা গেছিল, সেটা হচ্ছিল ব্যারাকপুরে। এবং সেখানে আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা কিন্তু ছিল সিপাহীদের ছাউনি। ঠিক আছে, একটা ব্যারাক ছিল, ভারতীয় সিপাহীদের একটা ছাউনি ছিল, সেখানেই কিন্তু প্রথম বিদ্রোহটা স্টার্ট হয়েছিল এবং পরবর্তী সময়ে সারা ভারতবর্ষে কিন্তু সেটা ছড়িয়ে গেছিল। তো পাশাপাশি দুইটা ইনফরমেশন কিন্তু আমি এখানে শেয়ার করলাম। ওকে, নেক্সট কোশ্চেন। ভক্তি হলো, ওয়েল, ভক্তি কি? ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বরের জন্য আত্মত্যাগ, আমি নিজের আত্মত্যাগ সেলফ স্যাক্রিফাইস করে দিলাম সেটা, নাকি ঈশ্বর সম্বন্ধে বৃতৃষ্ণা, আমি ঈশ্বর সম্পর্কে কোনো কিছুই বিশ্বাস করি না। থার্ড নাম্বার অপশনটা তো অবশ্যই হবে না, সেলফ স্যাক্রিফাইসটাও হবে না, হবে কি অনুরাগ। ঠিক আছে, ডিভোশনটাকেই তো আমরা ভক্তি বলে জানি। ঠিক আছে না? ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? সুতাকল শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য, কৃষকদের রাজস্ব কমানোর জন্য, রাজস্ব ট্যাক্স, নীল চাষিদের উপর ইংরেজদের শোষণের প্রতিবাদ করতে, নাকি উপরের তিনটা অপশনই একদম রং অপশন? ওয়েল, আমরা খুব ভালো করে জানি নীল চাষকে কেন্দ্র করে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। তাহলে সেই আইকিউটাকে লাগিয়ে আমরা ডেফিনেটলি আনসার বলতে পারি সি ইজ আওয়ার রাইট অপশন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, নেক্সট। চম্পারণ জেলায় গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন কার জন্য? তো চম্পারণ যে সত্যাগ্রহটা ডেফিনেটলি নীল বিদ্রোহের উপর ডিপেন্ড করছিল, তাহলে অবশ্যই সেটার অপশন হবে, রাইট আনসার হবে নীল চাষিদের জন্য। নীল চাষিদের জন্যই কিন্তু এই পুরো আন্দোলনটা সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন। ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল। ময়ূর সিংহাসন, আমরা যদি মুঘল সাম্রাজ্যের বিভিন্ন রাজাদের বা সুলতানদের অ্যাক্টিভিটিগুলো দেখি, আমরা দেখি যে সবচেয়ে যে সমৃদ্ধ সেটা হয়েছিল আকবরের টাইমে আর শাহজাহানের টাইমে। মিডলে জাহাঙ্গীরের টাইমে কিন্তু এতটা স্থাপত্য ভাস্কর্য এত কিছু হয়নি। তো এই যে ময়ূর সিংহাসন, সেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কার আমলে? জাহাঙ্গীর, শাহজাহান, দারা শিকো। ডেফিনেটলি রাইট আনসার হবে আমাদের শাহজাহান, কারণ দারা শিকোর সময় অলরেডি মুঘল সাম্রাজ্য কি ডিক্লাইনের দিকে চলে যাচ্ছিল। জাহাঙ্গীরের টাইমে আমরা দেখেছি অনেকগুলো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল। তাহলে আমরা অনেক সময় কি হয়, যদি আমাদের আনসারটা জানাও না থাকে, আমরা যদি পাশাপাশি অপশনগুলোকে একটু অ্যানালাইজ করি, যদি ইতিহাস সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি সঠিকভাবে জানা না থাকলেও কিন্তু আমরা সঠিক উত্তর হিসাবে ক্লিক করতে পারি। তাহলে আনসার হচ্ছে শাহজাহানের রাজত্বকালে অ্যাকচুয়ালি ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল। তো এই যে কোশ্চেনটা ময়ূর সিংহাসন, যেটা বলতে গিয়ে আমি অনেক কিছু রিলেটেড কিছু টপিক বা রিলেটেড কিছু টিপস তোমাদের সাথে বা ইনফরমেশন শেয়ার করেছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু 2015 সালে টেটের একটা কোশ্চেনের একটা পার্ট ছিল। তাহলে খুব একটা ইম্পর্ট্যান্ট আমরা ইনফরমেশন বা কোশ্চেন আমরা একটা পেয়ে গেছি কিন্তু এখানে। ওকে, নেক্সট। ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় কোন সালে? স্বাধীনতা সংগ্রামের পরে ভারত স্বাধীন হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু স্বাধীন হয়ে যাওয়ার পরে ভারতবর্ষের সাথে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, সেটা অনেক বছর পরে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। বর্তমানে আমরা কি জানি, আমরা এখানে যারা ত্রিপুরাবাসী আমরা জানি আমাদের রাজধানী কোথায়, দিল্লিতে, আমরা ভারতবর্ষ অন্তর্ভুক্ত। কিন্তু একটা সময় কিন্তু শুরুর দিকে কিন্তু আমরা ভারতবর্ষের সাথে ইনক্লুডেড বা কানেক্টেড ছিলাম না। ঠিক আছে, আমরা কিন্তু আলাদা ছিলাম। তাহলে সেটা কোন সময় হয়েছিল? তাহলে আনসারটা হচ্ছে 15 অক্টোবর 1949 সাল। ঠিক আছে, এই 15 অক্টোবর 1949 সালে আমরা আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। দ্যাট মিনস এখানে দেখো, এই যে 1949 সালটা আমরা স্বাধীন হয়েছিলাম 1945 সাল, ঠিক 4 বছর পরে কিন্তু ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো দারুণ একটা ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেছি। ওকে,
থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেস ক্লাস। ভালো লাগলো? ইয়েস। আরও ভালো লাগার জন্য যদি এগুলাকে আরও ভিভিড ওয়েতে, ডেসক্রিপশন ওয়েতে এবং সরাসরি ক্লাসে বসে সামনাসামনি টিচারদের সাথে ইন্টারেক্ট করতে পারো, নিজেদের ডাউট ক্লিয়ার করতে চাও, তার জন্য কিন্তু অনলাইনের পাশাপাশি এবং ভিডিও ক্লিপসের সাথে সাথে রয়েছে আরেকটা সুবিধা। এই যে তোমাদের এক্ষুনি ডিমান্ড যে সামনাসামনি বসে নিজেদের ডাউটসগুলো, তার জন্য রয়েছে আমাদের অফলাইন ক্লাসগুলো। আখাউড়া রোডে খুলে গেছে আমাদের অফলাইন কোচিং সেন্টার। সেখানে নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য ফ্যাকাল্টিদের সাথে ভিভিড যখনই যে সুবিধা বা অসুবিধা বা কোনো রকমের ডাউটস ক্লিয়ার করার জন্য অবশ্যই তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি আখাউড়া রোডে আমাদের অফলাইন স্টাডি সেন্টার। সো ওয়েলকাম all of you and keep watching Shomi's classes. Thank you.